স্যার দিয়ে দিচ্ছি চেক করে না জি এখনো? স্যার পাইছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি যে আমরা গত ক্লাসে নার্ভাস সিস্টেম আলোচনা করছি যে এই আমার কথা শোনা যাচ্ছে তো না? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন বললাম, তারপরে এর ফাংশন যেটা কোঅর্ডিনেশন উইথ আদার বডি এটা আলোচনা করছি, তারপরে কিভাবে এটা কাজ করে সেটাও বললাম। তারপর আমরা আলোচনা করছি যে নার্ভাস সিস্টেম দুটো মেজর সেল, একটা হলো নিউরনস আর একটা হলো নিউরোগ্লিয়া। নিউরন সম্পর্কে আমরা গত ক্লাসে বললাম যে নিউরন হলো স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম, এবং নরমাল সেলের সাথে যেটা আমরা সোমাটিক সেল বলি, যেটা এপিথেলিয়াল সেল হতে পারে, হ্যাঁ, এই সেলের সাথে হলো ডিফারেন্সটা হলো এদের সেল প্রসেস থাকে, নিউরনের লম্বা প্রসেস থাকে যেটা এক্সোডেন্ড্রাইট বলা হয়, এবং শেপ অনেক ইরেগুলার শেপ। এবং এই আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হলো নিউরনাল সেল তোমার কি ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে পারে, এই অন্যান্য সেলের তুলনায় এই মেজর পার্থক্য। তারপর আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপ অফ নিউরন অ্যাকর্ডিং টু দি স্ট্রাকচার, বেসিস অফ দি স্ট্রাকচার অথবা সেলুলার প্রসেস। তারপরে আমরা দেখলাম যে তারপরে আমরা তিন ধরনের নিউরন বলছি, যেটা সেন্সরি, মোটর এবং ইন্টার নিউরন অথবা সেন্ট্রাল নিউরন বলা হয়। তারপরে আমরা দেখলাম যে মাল্টি পোলার নিউরনের মধ্যে কি কি পার্ট নিয়ে গঠিত। সেল বডি থাকে, সেল বডির চারপাশে অনেকগুলি ডেনড্রাইটস থাকে, তারপরে একটা লম্বা যে প্রসেস থাকে তাকে একজন বলা হয়, একজনের যে একেবারে যে লাস্ট পার্ট তাকে আমরা বলি একজন টার্মিনালস বা একজন নব। এবং এর এই একজনের কে আবার যদি তোমার লম্বা হয় 1 মিলিমিটারের বেশি, তাহলে এর মধ্যে মায়ালিন শীট, যেটা লিপিড লেয়ারের একটা মায়ালিন শীট থাকে, যেটা ইনসুলেটর হিসেবে কাজ করে, যেটা দেখতে হোয়াইট, এবং এটা তোমার সোয়ান সেল দিয়ে র্যাপিং করা থাকে। এক একটা মায়ালিন শীট তোমার ইন্টারাপ্টেড, মাঝখানে স্পেস আছে, এই স্পেসটাকে আমরা বলি নোট অফ রেনবিয়ার। তো এইগুলি আমরা আলোচনা করছি অলরেডি। তারপর আমরা তোমাদের আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে একটা মেজর যে সেল আমাদের নার্ভাস সিস্টেমের, যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় 90%, সেটা হলো নিউরোগ্লিয়া সেল। নিউরনকে স্ট্রাকচারালি এবং ফাংশনালি এবং এজ ওয়েল এজ মেটাবলিক সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ নিউরনকে সাপোর্ট করার জন্য, ধরে রাখার জন্য, একে যাতে প্রোটেকশন দেওয়ার জন্য যে সেলগুলি থাকে তাকে আমরা বলি নিউরোগ্লিয়া সেল। এই নিউরোগ্লিয়া একবারে ভেরি স্মল সাইজ, যদি একটা নিউরন থাকে নিউরোগ্লিয়া থাকবে হলো 10টা। এত স্মল, এই জন্য যখন এটা আমরা হিস্টোলজিক্যাল সেকশন দেখি তখন মনে হবে যে শুধু নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এই স্মল সাইজের কারণে শুধু নিউক্লিয়াসটা আমরা বুঝতে পারবো নিউরোগ্লিয়া সেল নরমাল মাইক্রোস্কোপে। আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হলো নিউরনের সাথে এই নিউরোগ্লিয়া সেল ক্যান বি ডিভাইডেড, অর্থাৎ নরমালি নিউরন ক্যান নট বি ডিভাইডেড বিকজ এর মধ্যে যে সেন্ট্রোসোম থাকে না, কিন্তু নিউরোগ্লিয়া সেল অন্যান্য সেলের মতোই ডিভাইড হয়, অর্থাৎ এটা বংশবৃদ্ধি করতে পারে। আর নিউরোগ্লিয়া সেলের মধ্যে সোয়ান সেল, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট এবং এপেন্ডাইমাল সেল আছে। এই সোয়ান সেল হলো এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একজনের। তোমার কথা শোনা যাচ্ছে, তুমি ক্লাসে আসো। হ্যাঁ, তাহলে কি বললাম যে সোয়ান সেল, হ্যাঁ, এই সোয়ান সেল হলো কি যে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সেল, গ্লিয়া সেল, যেটা কি করে একজনকে সাপোর্ট করে, একজনকে প্রোটেকশন দিয়ে রাখে, ঠিক আছে। তারপরে আরো কিছু সেল আছে, এই আবার স্যাটেলাইট সেলও পাওয়া যায় তোমার এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে। এই স্যাটেলাইট সেল যেটা তোমার
সেন্সরি গ্যাংলিয়া অফ দি অটোনমিক নার্ভাস সিস্টেমের এর লাইনিং সেল থাকে একে প্রোটেকশন দেওয়ার জন্য। এই সেন্সরি গ্যাংলিয়া অফ দি অটোনমিক নার্ভাস সিস্টেমের এটাকে সারাউন্ড করে রাখতে হলো স্যাটেলাইট সেল। এটা অনেকটা অ্যাস্ট্রোসাইটের মতো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, এবং ইট রেগুলেটস দ্য এক্সটার্নাল কেমিক্যাল এনভায়রনমেন্ট। তাহলে এই স্যাটেলাইট সেল এবং সোয়ানসেন সেল মূলত তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, আর বাকি যত গ্লায়া সেল আছে সেগুলি হলো আমাদের ব্রেইন এবং তোমার যে স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, অর্থাৎ অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, অ্যাস্ট্রোসাইট, এপেন্ডাইমাল সেল, these all of the glial cells are only present in the central nervous system. So the oligodendrocyte, this is very small neuroglia cell, and they are present both in white matter as well as the gray matter of the brain. White matter হলো যেখানে মায়েলিনেশন থাকে অর্থাৎ মায়েলিন শীট থাকে, আর গ্রে ম্যাটার হলো যেখানে মায়েলিনেট না থাকে। তাহলে এই যে হোয়াইট এবং গ্রে ম্যাটার দুটার মধ্যে অলিগোডেন্ড্রোসাইট থাকে। এই অলিগোডেন্ড্রোসাইট দেখতে অনেকটা এদের অনেকগুলি প্রসেস থাকে, স্টারের মতো অনেকটা। তারপরে সেকেন্ড সেল হলো গ্লায়া সেল, একটা মাইক্রোগ্লায়া। মাইক্রো মানে ছোট, মাইক্রোগ্লায়া টোটাল নিউরোগ্লায়ার 20%, 10 to 20% হলো মাইক্রোগ্লায়া সেল। এটা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিফেন্স ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করে। তাদেরকে অনেক সময় ম্যাক্রোফেজ বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ম্যাক্রোফেজ তাদের হলো মাইক্রোগ্লায়া সেল, সেটা হলো 10 to 20% নিউরোগ্লায়া সেল। তাহলে এই যে ম্যাক্রোফেজ যেটা আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ম্যাক্রোফেজ এটা হলো তোমার কি করে যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো ইনজুরি হলে বা ইনফেকশন হলে তারা ফার্স্ট যে লাইন অফ ডিফেন্স এটা মাইক্রোগ্লায়া সেল দিবে। তারপরে 50% অফ দি গ্লায়া সেল হলো অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটটা দেখতে স্টার শেপের মতো এবং অনেক লম্বা প্রসেস থাকে। অ্যাস্ট্রোসাইট স্টার শেপ সেল, যেটা অনেক লম্বা প্রসেস থাকে, এবং গ্লায়াল সেলের 50% হলো অ্যাস্ট্রোসাইট এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এবং এই অ্যাস্ট্রোসাইট মেইন কাজ হলো দে প্রোভাইড স্ট্রাকচারাল এন্ড মেটাবলিক সাপোর্ট ফর দি নিউরন, অর্থাৎ স্ট্রাকচারাল সাপোর্ট দিবে এবং মেটাবলিক সাপোর্ট দিবে বেঁচে থাকার জন্য নিউরনকে। এই অ্যাস্ট্রোসাইট তাদের সাপোর্ট দিয়ে থাকে। তারপরে লাস্ট হলো এপেন্ডাইমাল সেল। এপেন্ডাইমাল সেল হলো যে ভেন্ট্রিকলস, যে ব্রেনের যে ভেন্ট্রিকল আছে, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, এবং যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সেন্ট্রাল ক্যানেল আছে, করোয়েড প্লেক্সাস আছে, এদের যে লাইনিং সেলে এই এপেন্ডাইমাল সেল আছে। তো এপেন্ডাইমাল সেল ইট কভার্স দ্য ভেন্ট্রিকলস এন্ড সেন্ট্রাল ক্যানেল অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম as well as the choroid plexus। এই যে নামগুলি বললাম, এদের যে লাইনিং, এই লাইনিং এ কি থাকে? এপেন্ডাইমাল সেল। তাহলে এই এপেন্ডাইমাল সেল তোমার এখানে থেকে কি করে ভেন্ট্রিকলে এবং সেন্ট্রাল ক্যানেলে এসে কি একটা সিলেক্টিভ ব্যারিয়ার তৈরি করে, কার সাথে? এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এবং নার্ভাস টিস্যুর সাথে একটা ব্যারিয়ার তৈরি করে এই সেলের মাধ্যমে। এটাকে বলা হয় এপেন্ডাইমাল সেল। তাহলে আমরা নিউরোগ্লায়া সেল গুলি পাইলাম কি? একটা সোয়ান সেল, স্যাটেলাইট সেল, এই দুটো হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের, আর বাকি যেগুলি আছে অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লায়া, অ্যাস্ট্রোসাইট এবং এপেন্ডাইমাল সেলস, দে আর all the part of the central nervous system. তাহলে these all of the cells are in general protect the neurons. That's why it is called the neuroglia cell. Neuroglia cell, that is 90% of the nervous system. তাহলে আমরা এই ছবিতে দেখি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মাইক্রোগ্লিয়া দেখতে কিরকম, হ্যাঁ, অনেকগুলি ডেন্ড্রাইটস বা প্রসেস আমরা যদি বলি। এপেন্ডাইমাল সেল দেখো এপিথেলিয়াল সেলের মতো লাইনিং এবং এদের প্রসেস আছে। ডিফারেন্সটা হলো এদের প্রসেস আছে। এবং অ্যাস্ট্রোসাইট স্টারের মতো দেখতে, স্টারের মতো, এবং অলিগোডেন্ড্রোসাইট একটু সাইজে একটু বড়, এবং এটা অনেকটা ইরেগুলার শেপ উইথ লম্বা, উইথ লং প্রসেসেস। তাহলে এই যে চার ধরনের সেল থাকে হলো এই সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে হলো সোয়ান সেল, যেটা SHWANN। তাহলে এই যে সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল, এই সেলগুলি থাকে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে একজনকে বা নিউরনকে প্রোটেকশন দেয়, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে নার্ভাস টিস্যু আছে তাদেরকে প্রোটেকশন দেয় হলো মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল, অ্যাস্ট্রোসাইট এন্ড অলিগোডেন্ড্রোসাইট। তাহলে এই হলো আমাদের নিউরোগ্লিয়া। এখন তোমাদের নিউরোগ্লিয়া সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যদি না স্যার বুঝতে পারছি।
হ্যাঁ বুঝতে পারছো না, তোমার সেটা পড়তে হবে, একটা মুখস্থ করতে হবে, এছাড়া উপায় নাই। নার্ভাস সিস্টেমের এটা হলো তোমাদের টোটালি বেসিক, এই জিনিসগুলি তোমাদের জানতে হবে। তো এখন আসো আমরা তাহলে আমরা পরবর্তী যে আজকে যে ক্লাস সেটা হলো আমরা এখন দেখি হোয়াট ইজ নার্ভ। তাহলে নার্ভ কি? এতক্ষণ আমরা নিউরন করলাম, নিউরোগ্লায়াসিলে, তাহলে নার্ভ কি, হোয়াট ইজ নার্ভ বা নার্ভ ফাইবারস কি? আমরা নার্ভটা সবাই জানি যে তোমার লেমেনদের জিজ্ঞেস করো বা যারা নন টেকনিক্যাল পার্সন তারা নার্ভ বলতে পারবে, কিন্তু নিউরন, নিউরোগ্লায়াসিল সম্পর্কে তাদের ধারণা নাই। তাহলে নার্ভ কি? আমরা যদি এক কথায় বলি, নার্ভ হলো যে কালেকশন অফ দি নিউরনস অর নার্ভ ফাইবার্স, অর্থাৎ অনেকগুলি নার্ভ ফাইবার্স মানে হলো এক্সন অফ দি নিউরনস, এদের যদি একত্রে আমরা বলি নার্ভ। আর যদি সুন্দর করে বইয়ের ভাষায় বলি তাহলে ইট ইজ এ মাইক্রোস্কোপিক cord like structure comprising a collection of nerve fibers which is closely enveloped in a tough connective tissue that convey impulses between a part of nervous system, central nervous system and some other body region. তাহলে এই আমরা যদি এখন বাংলায় বলি যে আমরা যে তার দেখি, তার, হ্যাঁ, অর্থাৎ তুমি যদি ডিশের লাইন দেখো, হ্যাঁ, অনেকগুলি একটা ডিশের লাইনের মধ্যে, অথবা তোমার এই যে এই ইন্টারনেটের যে লাইন তোমাদের, হ্যাঁ, ব্রডব্যান্ড লাইন, এর মধ্যে তুমি যদি কেটে দেখো অনেকগুলি কি আছে, অনেকগুলি এর মধ্যে তামার তার আছে, তাই না? এবং এটা প্লাস্টিকের কি বলে এনভেলপ দিয়ে ঢাক মানে ইয়া করা আছে, কভার করা আছে, এনভেলপ করা আছে। তাহলে এই যে আমরা যদি এই তারটাকে, অর্থাৎ এই ইন্টারনেটে আমাকে বলে যান কি বললা, হ্যালো, হ্যাঁ, তাহলে এই তারটাকে আমরা যদি নার্ভের সাথে তুলনা করতে পারি, ঠিক এই ইন্টারনেটে যে তোমার যে অথবা ইলেকট্রিকের বড় লাইন, যদি তুমি একসাথে অনেকগুলি ভিতরে অনেকগুলি তার থাকে, হ্যাঁ, একটা তোমার এই বাইরে দিয়ে যদি একটা কভার দেওয়া থাকে প্লাস্টিকের, তাহলে এটার ভিতরে অনেকগুলি থাকে। এই অনেকগুলি তার, যেটা তামার তার হতে পারে বা অন্যান্য, এই এক একটা তামার তারকে আমরা বলি নিউরন বা এক্সন অফ দি নিউরন। এগুলি হলো নিউরন নার্ভ ফাইবার্স। এখন কালেকটিভলি তোমার 5টা 6টা 10টা, হ্যাঁ, এই কালেকটিভলি এদেরকে আমরা বলি নার্ভ। তাহলে এই জন্য বলা হয়েছে এটা কর্ড লাইক স্ট্রাকচার, একটা কর্ডের মতো যার মধ্যে অনেকগুলি নার্ভ ফাইবার আছে। এটা মাইক্রোস্কোপিক, নরমালি এটা মাইক্রোস্কোপিক নিচে দেখা যায় কর্ড লাইক স্ট্রাকচার, যার মধ্যে কি আছে, নার্ভ ফাইবার আছে কতগুলি, এ কালেকশন অফ নার্ভ ফাইবার, এবং এটা কি ক্লোজলি এনভেলপড ইন এ টাফ কানেকটিভ টিস্যু, যারা একটা কভার দিয়ে থাকে, একটা শক্ত কানেকটিভ টিস্যু দিয়ে এটা মোড়ানো থাকে। এর কাজ কি, দ্যাট কনভে ইম্পালসেস, অর্থাৎ ইনফরমেশন গুলি কনভে করে কার মাধ্যমে, কোথা থেকে কোথায়, বিটুইন এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড সাম আদার বডি রিজন। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে আমাদের বডির অন্যান্য অর্গানের সাথে যে সমন্বয় করা, ইম্পালস ট্রান্সমিট করা, ইনফরমেশন ট্রান্সমিট করা, এই নার্ভের মাধ্যমেই ঘটে। তাহলে নার্ভ হলে সিম্পলি যে এগ্রিগেশন অফ দি নার্ভ ফাইবার্স, দ্যাট ইজ নিউরন। নিউরনের অনেকগুলি একজন যদি একসাথে তুমি একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করে দাও, যেটা আমরা বললাম যে ইন্টারনেটের লাইনে, হ্যাঁ, যেন 6টা বা 7টা 8টা যে ছোট ছোট এই চিকন যে তার থাকে, এটাকে আমরা যদি কভার করে দিই, এটাকে আমরা বলতে পারি নার্ভ। অনেক আমাদের তাহলে নার্ভ হলো অনেকগুলি নিউরনস এর সমষ্টি, যেটা কি করে কানেকটিভ টিস্যুর একটা এনভেলপ দেওয়া থাকে, যেটা বাইরে দিয়ে কভার দেওয়া থাকে। এর কাজ হলো কি, ইম্পালস ট্রান্সমিট করা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের বডির অন্যান্য। যেমন এখানে একটা ক্রস সেকশন দেওয়া হয়েছে, একটা নার্ভের ক্রস সেকশন দেওয়া হয়েছে, দেখো এখানে একটা নার্ভের, হ্যাঁ, কর্ড দেওয়া আছে, এখানে একটা কর্ড দেওয়া আছে, এখানে একটা কর্ড দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই যে ক্রস সেকশন করার পরে এই যে একটার মধ্যে 1 2 3 6 বা 7 9টা আছে এখানে, এই 9টা এক একটা হলো নার্ভ ফাইবার। এই যে 9টা নার্ভ ফাইবারকে এটাকে এনভেলপ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, এনভেলপ করে দেওয়া হয়েছে। এই যে এই 9টা কালেকটিভলি এই এক একটা কর্ড লাইক স্ট্রাকচারকে আমরা বলি ভেসিকুলাস। তাহলে
একটা ফেসিকুলাস, দুইটা ফেসিকুলাস, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে এই যে 7টা ফেসিকুলাস আছে এখানে, তাহলে 9টা মিলে একটা কর্ড লাইক স্ট্রাকচার হয়ে গেল। এই একটা কর্ড লাইক স্ট্রাকচারকে আমরা যদি ফেসিকুলাস বলি, তাহলে এই এই 7টা এখানে 7টা ফেসিকুলাসকে আমরা একত্রে বলবো দিস ইজ দ্য নার্ভ। তাহলে এগ্রিগেশন অফ দি কালেকশন অফ এ নার্ভ ফাইবার্স, এগ্রিগেশন অফ দি নার্ভ ফাইবার্স অর নিউরনস, এটাকে আমরা একটাকে বলি ফেসিকুলাস। এখন এই ফেসিকুলাসের প্রত্যেকটা নার্ভের যে এনভেলপ থাকে, প্রত্যেকটা নার্ভ ফাইবারের যে চারপাশে, যেটাকে আমরা বলি সারাউন্ডিং যে লাইন, এটাকে বলবো আমরা এন্ডোনিউরিয়াম। তাহলে এটাকে বলবো এন্ডোনিউরিয়াম, অর্থাৎ একটা নার্ভ ফাইবারের যে কি বলবো সারাউন্ডিং যেটা আমরা বলি, হ্যাঁ, অর্থাৎ যেটা এনভেলপ করে রাখছে, ঠিক আছে, কভার করে রাখছে, এই কভারটাকে বলবো এন্ডোনিউরিয়াম। আর পেরিনিউরিয়াম হলো একটা ফেসিকুলাসকে যেটা এনভেলপ করে দিয়ে রাখছে, একটা ফেসিকুলাসকে এনভেলপ করে রাখছে, এটাকে বলবো পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। আর এপিনিউরিয়াম হলো আরো বেশি, অর্থাৎ এই সবকটাকে যেটা আরেকটা কর্ড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এনভেলপ করে দেওয়া হয়েছে, তাদেরকে বলবো আমরা ইপিনিউরিয়াম। তাহলে নার্ভ ফাইবার, এক একটা নার্ভ ফাইবার, অনেকগুলি নার্ভ ফাইবার একটা এনভেলপের মধ্যে আছে, তাদেরকে আমরা বলবো ফেসিকুলাস। এক একটা নার্ভ ফাইবার যে কভারিং, তাদেরকে বলবো এন্ডোনিউরিয়াম। একটা ফেসিকুলাসের যেই কি বলে কভারিং, তাকে বলবো আমরা কি পেরিনিউরিয়াম। এবং হোল যেই বান্ডেলটাকে নার্ভের, তাকে আমরা বলবো ইপিনিউরিয়াম। ওকে, ক্লিয়ার? তাহলে এটা হলো একটা কর্ড লাইক স্ট্রাকচার যেখানে অনেকগুলি নার্ভ ফাইবার একত্রে থাকে। তাহলে এই নার্ভগুলি আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, টাইপ বলতে পারি যে ইম্পালস কন্ডাকশনের মাধ্যমে সেন্সরি, মোটর এবং মিক্সড। সেন্সরি অর্থাৎ যেটা তোমার পেরিফেরাল অর্গান থেকে বা টিস্যু থেকে, ইফেক্টর অর্গান থেকে, যেটা ইম্পালস নিয়ে যাবে কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এবং স্পাইনাল কর্ডে, তাদেরকে আমরা সেন্সরি বলি। তারপরে মোটর, যেটা আউটপুট আমাদের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নিয়ে আসবে, তাদেরকে মোটর। এবং এই দুটার মধ্যে হতে পারে, অর্থাৎ সেন্সরি, মোটর এবং মিক্সড। আবার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে এদেরকে সোমাটিক বলতে পারি এবং ভিসারাল বলতে পারি। এখানে সোমাটিক বলতে মূলত যে সমস্ত নার্ভ, স্কেলিটাল মাসল অথবা আমাদের ভলান্টারিলি যে সমস্ত অর্গান উই ক্যান রেগুলেটেড ভলান্টারিলি, সেই সমস্ত অর্গানকে বলা হয়েছে সোমাটিক। এবং যে সমস্ত তোমার অটোনোমাস, যেটা আমাদের ইন্টারনাল অর্গান, সেগুলি হচ্ছে ভিসারাল। তাহলে কিছু নার্ভ আছে সোমাটিক নার্ভ, আর কিছু নার্ভ আছে ভিসারাল নার্ভ। অরিজিন অনুযায়ী যে সমস্ত নার্ভ তোমার ব্রেইন থেকে সরাসরি তৈরি হয়েছে, তাদেরকে আমরা ক্রেনিয়াল নার্ভ বলি। এবং যেগুলি স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে, তাদেরকে স্পাইনাল নার্ভ বলি। তাহলে এই বেসিস অফ অরিজিন অনুযায়ী ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ। আবার কিছু কিছু নার্ভের নার্ভ এন্ডিং থেকে তোমার নন অ্যাড্রেনালিন সিক্রেশন হয়, এদেরকে বলা অ্যাডেনার্জিক। আর যে সমস্ত নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হয়, তাদেরকে বলবো কোলিনার্জিক নার্ভ। তাহলে সিক্রেশনের উপর ভিত্তি করেও এই নার্ভকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাডেনার্জিক নার্ভ, কোলিনার্জিক নার্ভ। আবার যে সমস্ত নার্ভের তোমার এই তোমার কি বলে কভারিং নাই, যেটা আমরা বলি মায়োলিন শীথ নাই, তাদেরকে বলা হয় মায়োলিনেটেড। মায়োলিনেটেড যাদের আছে, অর্থাৎ যাদের মায়োলিন শীথ আছে যে সমস্ত নার্ভের একজনের, তাদেরকে মায়োলিনেটেড বলা হয়। এবং যে সমস্ত নার্ভের একজনের কভারিং নাই, যেটা মায়োলিন নাই, তাদেরকে বলবো নন মায়োলিনেটেড নার্ভ। তাহলে এইগুলি উপর ভিত্তি করে এই নার্ভগুলি আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখন একটা নার্ভের মধ্যে বা নার্ভ ফাইবারের মধ্যে কি কি প্রপার্টিজ আছে, যেমন এক্সাইটেবিলিটি। এক্সাইটেবিলিটি হলো যে নার্ভ ক্যান বি এক্সাইটেবল। এই নার্ভ টিস্যুর একটা গুণ হলো যে তখনই কোনো স্টিমুলাস দাও, রেসপন্ড করবে, সে দ্রুত এক্সাইটেবল, অর্থাৎ সে দ্রুত এক্সাইটেড হবে। তাহলে একটা গুণ হলো এক্সাইটেবল, দ্য নার্ভ হ্যাভ এবল টু বিং এক্সাইটেড। তাহলে এক্সাইটেড হতে পারবে যখনই স্টিমুলাস দিয়ে এটা তুমি রেসপন্স করবে দ্রুত। তাহলে রেসপন্স ইজ ভেরি কুইক হোয়েন স্টিমুলাস অ্যাপ্লাইড। তাহলে এক্সাইটেবিলিটি। কন্ডাক্টিভিটি মানে হলো দ্যাট যেই ইম্পালসটা তৈরি হলো বা অ্যাকশন পটেনশিয়াল যেটা হলো, এই অ্যাকশন পটেনশিয়াল নার্ভের মধ্য দিয়ে কন্ডাক্ট করতে পারবে, চলাচল করতে পারবে। এটাকে আমরা বলবো কন্ডাক্টিভিটি, অর্থাৎ এবিলিটি টু কন্ডাক্ট করতে পারবে। অল অর নান ল মানে হলো যখন তুমি এডুকেট স্টিমুলাস দাও, অর্থাৎ স্টিমুলাস বলতে যদি তুমি উদ্দীপনা দাও নার্ভের মধ্যে,
এই যদি এডুকেট হয় মানে পর্যাপ্ত পরিমাণ হয়, তাহলে এই অ্যাকশন পটেনশিয়াল বা ইম্পালসটা সে একেবারে ম্যাক্সিমাম ওয়েতে সে ট্রান্সমিট করতে পারবে, ম্যাক্সিমাম ওয়েতে কন্ডাক্ট করবে, আদারওয়াইজ করবেই না, দুইটার একটা। অর্থাৎ এটাকে বলা হয় অল অর নান ল। অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল যেটা তৈরি হলো, এটা আইদার সময় প্রপাগেটেড করবে থ্রুলি, কোথাও কম করলো কোথাও বেশি করলো, ব্যাপারটা এরকম না। অথবা যদি না করে একেবারেই করবে না, রেসপন্ড করলে 100% রেসপন্ড, যদি রেসপন্ড না করে একেবারেই করবে না, 0% রেসপন্স। তাহলে এটাকে বলা হয় অল অর নান ল। অর্থাৎ করলে পুরাটাই করবে, না করলে কোনোটাই করবে না, ব্যাপারটা এরকম। অর্থাৎ রেসপন্ডটা একেবারে 100% হবে অথবা রেসপন্ডটা 0 হবে। রিফ্রেক্টরি পিরিয়ড, রিফ্রেক্টরি পিরিয়ড হলো তুমি যদি একটা স্টিমুলাস দাও, অর্থাৎ নার্ভের একটা নার্ভে অ্যাকশন পটেনশিয়াল চলতেছে, হ্যাঁ, এখন সেকেন্ড স্টিমুলাস যদি দাও, অর্থাৎ সেকেন্ড টাইম যদি উদ্দীপনা দেওয়া হয়, কিছুক্ষণের সময়, অর্থাৎ ওটাকে উদ্দীপনার পরপরই সেটা তোমার একটা নির্দিষ্ট সময়, একটা শর্ট পিরিয়ড অফ টাইম, নার্ভ উইল নট বি এক্সাইটেড। অর্থাৎ একটা উদ্দীপনা যখন চলতেছে, একটা অ্যাকশন পটেনশিয়াল যখন কন্ডাক্ট করতেছে, তখন ওই সময় যদি আরেকটা সেকেন্ড স্টিমুলাস দেওয়া হয়, সেকেন্ড স্টিমুলাই দেওয়া হয়, উদ্দীপনা দেওয়া হয়, ক্ষণিকের সময়ে, একটা নির্দিষ্ট সময়ে, অর্থাৎ অল্প সময়ের জন্য নার্ভ রেসপন্ড করবে না। এটাকে আমরা বলি, ওই পিরিয়ডটাকে বলা হয় রিফ্রেক্টরি পিরিয়ড। বুঝতে পারছো? অর্থাৎ স্টিমুলাস একটা চলতেছে, একটা উদ্দীপনা চলতেছে নার্ভের মধ্যে দিয়ে, এখন সেকেন্ড টাইম যখন দেওয়া হয় স্টিমুলাস, ওই একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য, যেহেতু ওটা চলতেছে অল্প সময়ের জন্য, সে একটু দম নিবে, যেটা আমরা বলি রিফ্রেক্টরি পিরিয়ড। ওই একটা নির্দিষ্ট সময় ইম্পালসটা বা ইনফরমেশনটা ক্যারি করবে না, এটাকে বলবো রিফ্রেক্টরি পিরিয়ড। ইনফেটিগেবিলিটি, ইনফেটিগেবিলিটি মানে হলো তোমার ক্লান্তহীনতা বা ওই ক্লান্তহীন অবস্থা থাকবে, অর্থাৎ ক্লান্ত হবে না। অর্থাৎ যখনই অ্যাকশন পটেনশিয়াল অথবা ইনফরমেশন অথবা ইম্পালস তোমার কি করবে, প্রপাগেটেড হবে, এটা কন্টিনিউয়াসলি প্রপাগেটেড করবে, এর মধ্যে কোনো তোমার ক্লান্তি নেই। অর্থাৎ হঠাৎ করে থেমে যাবে বা ক্লান্ত হয়ে যাবে নিউরন, ব্যাপারটা এরকম না। এই জন্য এটাকে বলা হয় ইনফেটিগাবিলিটি, অর্থাৎ ক্লান্তহীন। সামেশন, সামেশনটা হলো, এটা আমরা যদি বলি অনেকটা যোগফলের মতো, যে তুমি যদি স্টিমুলাসটা অনেকটা সাব অপটিমাল হয়, তীব্রতা কম থাকে, সাধারণত that impulse will not propagated or not conducted. Higher stimuli is suboptimal or substandard or lower than adequate. That time the nerve will not be excited. But when continuously, যদি ওই অল্প স্টিমুলাস যদি কন্টিনিউয়াসলি দেওয়া হয়, তাহলে এটা যোগ করে তখন অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে। এটাকে বলবো সামেশন। মানে হলো অল্পতে নার্ভ ফাইবার অথবা নার্ভ তোমার কি করবে না, ইম্পালস জেনারেট করবে না বা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করবে না, কিন্তু যদি একত্রে একটার পর একটা কন্টিনিউয়াসলি, তাহলে সেটাকে যোগ করে একটা মাত্রা বেড়ে যাবে, দ্যাট টাইম দ্য নার্ভ উইল বি এক্সাইটেড। এটাকে বলবো সামেশন। তাহলে অ্যাডাপ্টেশন কি? অ্যাডাপ্টেশন হলো যে তুমি যদি কন্টিনিউয়াসলি ইম্পালস দিতেই থাকো, কন্টিনিউয়াসলি স্টিমুলাই দিতেই থাকো, তাহলে আসলে মনে হবে যে the nerve will be more excited. Actually, the action potential or impulse will be decreased. অর্থাৎ তার যে অ্যাডাপ্টেশন, যেটুক নেওয়ার কথা, তুমি যদি ওভার স্টিমুলেটেড করো, আলটিমেটলি the nerve will not be over excited. অর্থাৎ নার্ভটা তার মতো করেই যতটুকু তোমার এই অ্যাকশন পটেনশিয়াল প্রপাগেটেড করার কথা ঠিক ততটুকুই করবে, আদারওয়াইজ অত ডিক্রিজও করতে পারে তুমি ওভার দিলে। এই যেটাকে আমরা বলবো অ্যাডাপ্টেশন, অর্থাৎ অ্যাডাপ্টেড হবে। তুমি ওভার দিলেও অ্যাডাপ্টেড, অর্থাৎ যেটুকু নেওয়ার কথা ইম্পালস অতটুকুই নেবে। তাহলে এই হলো একটা নার্ভের বা নার্ভ ফাইবারের প্রপার্টিজ। কি? একটা হলো এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, অল অর নান ল, রিফ্রেক্টরি পিরিয়ড, ইনফ্যাটিগেবিলিটি,
সামেশন এন্ড অ্যাডাপ্টেশন। এখন বলো এর মধ্যে তোমাদের কারো জানার কিছু আছে কিনা বা বুঝতে পারো না এরকম কেউ থাকলে বলো। আছে কেউ? স্যার সামেশন বলতে একটু বুঝিয়ে দেন। সামেশন হলো তোমার যদি এই এই তোমার যে সাব থ্রেশহোল্ড স্টিমুলাস হয়, অর্থাৎ উদ্দীপনা যদি তোমার তীব্রতা কম থাকে তাহলে সাধারণত ইমপালস প্রপাগেটেড করবে না, অ্যাকশন পটেনশিয়ালটা কি করবে না, শো করবে না। এখন তুমি যদি ওই এই যেটা কম মাত্রার যেটা যদি তুমি একত্রে করো, হয়তো 3টা 4টা কম মাত্রার এই তোমার এই স্টিমুলাস বা উদ্দীপনা যদি একত্রে করে কন্টিনিউয়াসলি রিপিট সাকসেশন হয়, তাহলে এইগুলি একত্রে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে কি হবে, মাত্রাটা বেড়ে যাবে। তখন ওই নার্ভ সেল উইল প্রডিউস অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে? অর্থাৎ অল্প মাত্রায় সে করবে না, কিন্তু অল্প মাত্রাগুলি একত্রে যোগ করলে তোমার একটা বড় স্টিমুলাস তৈরি হবে বা তীব্র মাত্রার স্টিমুলাস তৈরি হবে। তখন তোমার এই নার্ভ ক্যান প্রডিউস অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে? স্যার অল অফ নান লটা একটু বুঝাইলে ভালো হতো। অল অর নান হলো তোমার যখন তুমি উদ্দীপনা দিবা নার্ভের ইয়াতে, যখন স্টিমুলাস যাবে, এই স্টিমুলাস গেলে কি হবে, যদি এডুকেট হয় মানে হলো পর্যাপ্ত পরিমাণ যদি হয়, তাহলে এই একটা সিঙ্গেল নার্ভ অথবা নার্ভ ফাইবারস কি করবে, ম্যাক্সিমাম রেসপন্স করবে। যে এই আমি একটু রেসপন্স করলাম আবার বন্ধ হয়ে গেলাম, একটু রেসপন্স করলাম বন্ধ হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। একেবারে যতটুকু রেসপন্স করার কথা ম্যাক্সিমাম রেসপন্স করবে, করলে ম্যাক্সিমাম করবে, আর যদি না করে তাহলে জিরো, কোনোটাই করবে না। এটাকে বলা হয় অল অর নান ল। অর্থাৎ অল মানে হলো সর্বোচ্চ করবে যতটুকু করার কথা যদি তুমি স্টিমুলাস এডুকেট হয়, আর যদি না করে তাহলে করবে, এটাই বলো। অর্থাৎ একেবারেই পুরোটাই 100% করবে অথবা কোনোটাই করবে না। ঠিক আছে? স্যার অ্যাডাপ্টেশনটা আরেকবার বলবেন? অ্যাডাপ্টেশন জি স্যার। অ্যাডাপ্টেশন হলো তুমি যদি কন্টিনিউয়াস স্টিমুলি দিতে থাকো, ক্রমাগত দিতেই থাকো। এখন তুমি মনে করো যে কন্টিনিউয়াস স্টিমুলি দিলে কি হবে, তোমার অ্যাকশন পটেনশিয়াল বা তোমার এই ইম্পালসটা বেশি বেশি হবে। কিন্তু নার্ভ ফাইবার বা নার্ভের একটা গুণ হলো যে সে যখনই তুমি কন্টিনিউয়াস স্টিমুলেশন দিতেই থাকবা তখন সে বাড়বে না, তাকে যেটুক বাড়ার কথা সেটুক তো থাকলোই। ইভেন কন্টিনিউয়াস স্টিমুলেশন দিতেই থাকলে এটা আর কমতে পারে। কি কমতে পারে? এক্সাইটেড অথবা অ্যাকশন পটেনশিয়াল আর কমে যেতে পারে। সেজন্য এটাকে বলে অ্যাডাপ্টেশন। অর্থাৎ তুমি যত স্টিমুলি দিচ্ছ না কেন কন্টিনিউয়াসলি, নার্ভ সেল উইল গেট অ্যাডাপ্টেড। সে তার মতো করে ইম্পালস, তার মতো করে অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট করবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ আমরা স্টিমুলাই শব্দগুলি বলতেছিলাম। এই স্টিমুলাই হলো বা স্টিমুলাস হলো যেটা বাংলা বলি উদ্দীপনা, তাই না? অর্থাৎ কাউকে তুমি খোঁচা মারলা, তাহলে সে ব্যথা পেলো, এই যে খোঁচা মারাটা এটাই হলো স্টিমুলাস। তাহলে এটা আমরা বলি যে নার্ভাস সিস্টেমের ভাষায়, ইট ইজ আ ফর্ম অফ এনার্জি হুইচ প্রডিউস চেঞ্জ ইন দ্য ইন্টারনাল অর এক্সটার্নাল এনভায়রনমেন্ট। অর্থাৎ স্টিমুলাই অথবা স্টিমুলাস হলো সিঙ্গুলার এন্ড স্টিমুলাই হলো প্লুরাল। তাহলে এই স্টিমুলাস হলো ইট ইজ এ ফর্ম অফ এনার্জি, এক ধরনের শক্তি যেটা কি করে, হুইচ প্রডিউসেস চেঞ্জ ইন দি ইন্টারনাল অর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটা আমাদের ভিতরে এবং বাইরে কি করে চেঞ্জ করতে পারে। তুমি তোমার স্কিনের মধ্যে যদি এখন তুমি আলপিন দিয়ে খোঁচা মারো তাহলে ব্যথা পাবা। আলপিন দিয়ে খোঁচা মারাটাই হলো স্টিমুলাস। ওকে? তাহলে কি হলো, একটা চেঞ্জ হলো তোমার এনভায়রনমেন্টের। এটা তোমার ভিতরের এনভায়রনমেন্ট হতে পারে, বাইরের এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ হলো, এটাকে আমরা বলি স্টিমুলি অথবা স্টিমুলাস। স্টিমুলাস হলো সিঙ্গুলার নাম্বার আর স্টিমুলি হলো প্লুরাল। তাহলে এটা হতে পারে মেকানিক্যাল, যেমন টাচ। কাউকে তুমি কাউকে টাচ করলে সে অনুভব করতে পারে, এটা হলো টাচ। প্রিক, ওই যে তুমি নিডল প্রিক করলা অথবা আলপিন প্রিক করলা, অথবা কাউকে প্রেসার দিলা, দিস ইজ কল্ড দ্য মেকানিক্যাল স্টিমুলি। আবার আছে কিছু অসমোটিক স্টিমুলি, যেমন এখন তোমার গরমকাল আসতেছে, একটু পরে তোমার পানি তৃষ্ণা হবে,
এই যে তৃষ্ণা পাওয়া, হ্যাঁ, পিপাসা পাওয়া, সেন্সেশন অফ দি থার্স্ট, এটা হলো অসমোটিক স্টিমুলি। ঠিক আছে, অসমোটিক স্টিমুলি। আর আছে কিছু কেমিক্যাল স্টিমুলি, যেমন কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে, তাহলে যে কেমো রিসিপ্টর গুলি আছে এর অ্যাক্টিভেট হবে। তাহলে এই কেমিক্যাল গুলি আমরা বলবো, এই কেমিক্যালের কারণে যেহেতু চেঞ্জ হয়েছে, এই কেমিক্যাল গুলিকে আমরা বলবো স্টিমুলি। থার্মাল স্টিমুলি, হিট, অর্থাৎ তোমার এনে যদি গরম অনুভব করো, অথবা শীতকালে ঠান্ডা অনুভব করো, অথবা বরফ দিলে তুমি ঠান্ডা অনুভব করো, এটা হলো থার্মাল স্টিমুলি। ঠিক আছে, আবার কিছু আছে ইলেকট্রিক স্টিমুলি, যেমন শক, হ্যাঁ, ইলেকট্রিক কারেন্ট তুমি দাও, শক যদি খাও, এটা হলো এক ধরনের ইলেকট্রিক স্টিমুলি। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলি যেতে হয়, যেমন আমাদের রেটিনাল রিসিপ্টরের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আছে কোনো কিছু দেখার জন্য, হ্যাঁ, কোনো কিছু দেখার আগে আমাদের যে রেটিনার যে রিসিপ্টর আছে এখানে স্টিমুলি আসতে হবে। কি স্টিমুলি আসবে? ইলেকট্রোম্যাগনেটিক, যেটা আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলি। তাহলে এইরকম হতে পারে, মেকানিক্যাল স্টিমুলি হতে পারে, অসমোটিক স্টিমুলি, কেমিক্যাল স্টিমুলি, হ্যাঁ, থার্মাল স্টিমুলি, ইলেকট্রিক্যাল স্টিমুলি, এগুলি অল আর কাইন্ড অফ স্টিমুলি। তাহলে এখন আসছো, আমরা স্টিমুলির কথা বললাম, এখন আসো রিসিপ্টর। তাহলে রিসিপ্টরটা হলো যে স্টিমুলি যার উপর কাজ করবে, সিম্পল ওয়ার্ড, অর্থাৎ the receptor give response to the stimulus। ঠিক আছে, অর্থাৎ আলপিন্ডায় যে খোসা মারলা কোথায়? তোমার স্কিনের মধ্যে, হ্যাঁ, এই যে স্কিনে যে ব্যথাটা পাইলা, হ্যাঁ, এই স্কিনের মধ্যে কি থাকে? রিসিপ্টর থাকে। তাহলে রিসিপ্টর যদি না থাকতো, ইউ উইল নট গেট দ্য পেইন। তাহলে পেইন যে ফিল করো, এটা ফিল করার জন্য কি আছে? রিসিপ্টর আছে। তাহলে আমরা যদি বলি রিসিপ্টর ইজ এ স্পেশালাইজড নার্ভাস টিস্যু, তাহলে এটা এক ধরনের স্পেশালাইজড নার্ভাস টিস্যু, সেনসিটিভ টু স্পেসিফিক চেঞ্জ ইন দি এনভায়রনমেন্ট, যেটা ভেরি ভেরি সেনসিটিভ, কোন এনভায়রনমেন্ট চেঞ্জ হলে এটা সেনসিটিভ হয়ে যায়। অর্থাৎ এই রিসিপ্টরটা আমাদের সমস্ত শরীরে ইন্টারনালি এবং এক্সটার্নালি অনেকগুলি রিসিপ্টর আছে। এই রিসিপ্টরের কারণে আমরা স্টিমুলাসকে রেসপন্স করি। তাহলে এই রিসিপ্টর গিভ রেসপন্স টু দ্য স্টিমুলাস। তাহলে এই রিসিপ্টর গুলি দুই ধরনের, এক্সট্রা রিসিপ্টর, ইন্টার রিসিপ্টর। যেটা আমাদের তোমার এই যে সমস্ত রিসিপ্টর অ্যাক্টিভেট হয় তোমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের মাধ্যমে, তাদেরকে বলবো এক্সট্রা রিসিপ্টর। আর যে সমস্ত রিসিপ্টর সাধারণত আমাদের শরীরের ভিতরে থাকে এবং ভিতরের ইন্টারনাল এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে যদি এই অ্যাক্টিভেট হয়, তাকে বলবো ইন্টার রিসিপ্টর। যেমন এক্সট্রা রিসিপ্টর হলো কি বললাম, অর্থাৎ বাইরে। এক্সট্রা রিসিপ্টরস আর দ্য রিসিপ্টরস হুইচ গিভ রেসপন্স টু দ্য স্টিমুলি অ্যারাইজিং ফ্রম আউটসাইড অফ দি বডি। তোমার বডির বাইরে থেকে কোনো স্টিমুলি যদি দেওয়া হয়, তখন যে রিসিপ্টর কাজ করে সেই রিসিপ্টর গুলি হলো এক্সট্রা রিসিপ্টর। যেমন আমি বললাম যে পিনের কথা বললাম, হ্যাঁ, তুমি এই টাচ করলা কাউকে, হ্যাঁ, কাউকে প্রেসার দিলা অথবা কাউকে পিক করলা, হ্যাঁ, নিডল দিয়ে, এর জন্য যে রিসিপ্টর গুলি দায়ী, এদেরকে আমরা বলবো এক্সট্রা রিসিপ্টর। যেমন কিউটেনিয়াস রিসিপ্টর অথবা মেকানো রিসিপ্টর, যেমন টাচ, প্রেসার রিসিপ্টর, পেইন রিসিপ্টর, হিট, কোল্ড রিসিপ্টর, এগুলি স্কিনের মধ্যে। কেমো রিসিপ্টরের কথা বললাম, হ্যাঁ, যেমন স্মেল, ইভেন সাম কেমো রিসিপ্টর, হ্যাঁ, এই স্মেল হতে পারে কেমো রিসিপ্টর, যেটা আমাদের নাকের মধ্যে থাকে, হ্যাঁ। তারপরে টেস্ট, অর্থাৎ জিহ্বার মধ্যে থাকে, টেস্ট নেওয়ার জন্য কেমো রিসিপ্টর থাকে। আবার কিছু রিসিপ্টর আছে টেলি রিসিপ্টর, যেগুলি অনেক দূরের থেকে কাজ করবে, হ্যাঁ। The receptor that give response to the stimuli arising away from the body, যেমন আই এর মধ্যে আছে, রেটিনাতে, হ্যাঁ, রেটিনা যে রেটিনাল সেল আছে, রেটিনার মধ্যে যে রিসিপ্টর থাকে এই আই এর মধ্যে, এই রিসিপ্টরের কারণেই আমরা দেখতে পাই। এবং এয়ার এর মধ্যে আছে, যেটা আমরা শুনতে পাই, এই এয়ার এর যে রিসিপ্টর আছে। তাহলে এই সমস্ত রিসিপ্টর গুলি হলো এক্সট্রা রিসিপ্টর। আর ইন্টার রিসিপ্টর হলো যে সমস্ত রিসিপ্টর অ্যাক্টিভেট হয় কি স্টিমুলাই ফ্রম দি within the body. তাহলে inter receptors are the receptor which gives response to the stimuli arising from within the body. তাহলে inter receptors are দুই ধরনের আমরা বলতে পারবো, একটা হলো বিসারো রিসেপ্টর, যেগুলি বিসারাতে থাকে, আর একটা হলো প্রোপায়ো রিসেপ্টর, যেগুলি মাসলের মধ্যে থাকে মেইনলি। তাহলে বিসারো রিসেপ্টরস আর হলো প্রোপায়ো রিসেপ্টরস। আমরা যদি এখানে এক্সট্রা রিসেপ্টর অনেকগুলি ভাগ করি, এক্সট্রা রিসেপ্টর যেমন কিউটেনিয়াস এর আছে টাচ, প্রেসার, কোল্ড, ওয়ার্ম, পেইন।
আবার কেমোরিসেপ্টরের মধ্যে টেস্ট আছে, স্মেল আছে, হ্যাঁ। টেলিরিসেপ্টরের মধ্যে যেমন আমরা দেখি ভিশন এবং হিয়ারিং। ইন্টাররিসেপ্টরের ক্ষেত্রে ভিসারোরিসেপ্টরের কথা বললাম, প্রোপায়োরিসেপ্টরের কথা বললাম। তাহলে এই যে ভিসারোরিসেপ্টর অনেকগুলি নাম, যেমন টেস্ট রিসেপ্টর থাকে হার্টের মধ্যে, ব্যারোরিসেপ্টর থাকে ব্লাড ভেসেলের মধ্যে, কেমোরিসেপ্টর থাকে বিভিন্ন অর্গানে যেমন জিআই ট্র্যাক্টের মধ্যে, অসমোরিসেপ্টর থাকে ইউরিনারি ব্লাডার এবং ব্রেনের মধ্যে। আর প্রোপায়োরিসেপ্টর গুলি কি, যেমন মাসলের মধ্যে থাকে, টেন্ডনের মধ্যে থাকে, হ্যাঁ। তারপর লিগামেন্টের মধ্যে থাকে, জয়েন্টের মধ্যে থাকে এবং আমাদের ভেস্টিবুলার অ্যাপারেটাসের মধ্যে থাকে। এগুলি হলো সব হলো ইন্টারোসেপ্টর। তো ঠিক আছে, তাহলে আমরা ইন্টারোসেপ্টর মানে রিসেপ্টর জানলাম, স্টিমুলাই জানলাম। এখন আসো আমি তোমাদের একটু এখন একটু ওই যে অ্যাটেন্ডেন্স শিটটা আমি একটু চ্যাট বক্সে দিব, তোমরা একটু ফিল আপ করে, আমার মনে হয় 1 মিনিট সময় লাগবে না, তবু তোমাদের 3 মিনিট সময় দেওয়া হলো, তোমরা এটা করে ফেলো। না, মাঝখানে একটু বিরতি আছে, বলবা কিছু? হ্যালো, এই আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। স্যার বলো। স্যার একটা আইডি হচ্ছে ওর কারেন্ট চলে গেছে, ওই স্যার মানে এখন নিতে না, আমাকে মেসেজ দিয়ে বললো রোলটা দিতে। স্যার এটা কি স্যার প্রেজেন্ট দেওয়া যাবে ওকে? বুঝলাম না, আইডি মানে? স্যার একটা আইডি মানে আমাদের একটা ফ্রেন্ড মানে এতক্ষণ ক্লাস করতেছিল, মানে করতে করতে ওর কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে না? কারেন্ট আসলে দেওয়া যাবে না? দিবে, সমস্যা কি? আবার এড হয়ে পড়ে যদি এর মধ্যে আসে আর কি, ক্লাসের মধ্যে না আসলে পরে আমাকে ইয়ে করতে বলো আইডিটা, হ্যাঁ। আমি পরে অ্যাড করে দেব। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আমাকে পরে জানাইতে বলো, হ্যাঁ। ঠিক আচ্ছা আছে, স্যার। হ্যাঁ। তাহলে আমরা সিনাপস পড়ি। তাহলে আমরা পড়লাম যে যে কি বললাম যে রিসেপ্টর, তারপরে হলো তার আগে পড়ছি আমরা স্টিমুলাই, তার আগে বললাম যে নার্ভ ফাইবারের যে ক্যারেক্টারিস্টিক্স। এখন আসো সিনাপস। সিনাপস তোমরা জানো, এটা আগে পড়ছো যে সিনাপস হলো যে জাংশন, দুইটা নিউরনের মাঝখানে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে তোমার যে একটু ব্রিজ থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলি সিনাপস। তাহলে এই যে ইনফরমেশন গুলি, নার্ভাস সিস্টেমের ইনফরমেশন গুলি তোমার একটা চেইন অফ নিউরন দিয়ে ট্রান্সমিট করে। কিভাবে? দ্য ইনফরমেশন অফ দ্য নার্ভাস সিস্টেম is generally transmitted over a chain of neuron. এটা চেইনের মাধ্যমে দিয়ে ট্রান্সমিট করে। তাহলে একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের যে জাংশন, একটা নিউরনের সাথে অন্য একটা নিউরনের জাংশন, এটাকে বলে আমরা সিনাপস। এবং এই সিনাপসের মধ্যে একেবারে ক্লোজ প্রক্সিমিটি নাই, অর্থাৎ একটা আরেকের সাথে একেবারে ডাইরেক্ট কানেক্টেড না। নরমালি বিশেষ করে কেমিক্যাল সিনাপসের ক্ষেত্রে there is no protoplasmic continuity between neurons, but they do exist in close proximity which permit one neuron to another to influence another. তাহলে আমরা এই যে এখানে দেখি দুইটা নিউরনের ছবি দেখানো হয়েছে, এই একটা নিউরনের যে এক্সন টার্মিনালস এর যে কিছু পার্টের সাথে অন্য একটা নিউরনের যে মাধ্যমে ট্রান্সমিট করবে, এর ডেন্ড্রাইটের মধ্যে যে জাংশন, যে ব্রিজ, তাকে আমরা বলবো সিনাপস। সিনাপস। তাহলে প্রথমটা যার মাধ্যমে যেটাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সফার করব, যার মাধ্যমে, তাকে বলবো প্রিসিনাপটিক সেল বা প্রিসিনাপটিক নিউরন।
এবং যেটার মধ্যে ঢুকে গেল অর্থাৎ সিনাপসের পরে যে অংশটুকু তাকে বলবো পোস্ট সিনাপটিক সেল। তাহলে প্রি সিনাপটিক সেল আর হলো পোস্ট সিনাপটিক সেল। পোস্ট সিনাপটিক হলো অর্থাৎ সিনাপসের পরে যে পার্ট, আর সিনাপসের আগে যেটা হলো প্রি সিনাপটিক সেল। তাহলে সেন্ডিং সেল যেটা অ্যাকশন পটেনশিয়াল প্রি সিনাপটিক সেল। তাহলে এই যে প্রি সিনাপটিক সেল এবং পোস্ট সিনাপটিক সেল, প্রি সিনাপটিক সেলের একজন টার্মিনাল, পোস্ট সিনাপটিক সেলের ডেনড্রাইটস তোমার জাংশন তৈরি করলো, ব্রিজ তৈরি করলো। তাহলে আমরা যদি একটা সিনাপসের একটা বড় করে দেখি এখানে, যে এই যে প্রিসিনাপটিক এর মধ্যে যেটা একজন টার্মিনালের মধ্যে থাকে, একজনের মধ্যে যেটা অনেকগুলি সিনাপটিক বেসিকল থাকে। এই সিনাপটিক বেসিকল থেকে কেমিক্যাল তোমার সিক্রেশন হয়। এই কেমিক্যাল পরবর্তীতে পোস্ট সিনাপটিক যেটা ডেনড্রাইটের মধ্যে থাকে, এই পোস্ট সিনাপটিকের মধ্যে যে রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের মাধ্যমে তোমার অ্যাকশন পটেনশিয়াল বা নার্ভ ইম্পালস ট্রান্সমিট করে। এবং এই কেমিক্যাল সিনাপসের মধ্যে এই যে স্পেস থাকে, প্রিসিনাপটিক নিউরন এবং পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে যে স্পেস থাকে, এই স্পেসটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। তাহলে এই কথা বলো না, তাহলে এই দুইটা எப்படி எங்களுக்கு தெரியும் இந்த do not நாளைக்கு போச்சு make noise. তাহলে এই দুইটা சொல்லி பார்த்தோம் கேக்கல அப்பப்பட்ட Deepa, please do not make noise, okay? Synaptic cleft বলা হয় the space between presynaptic and postsynaptic neurons. তাহলে এই যে জাংশনের মধ্যে একটু ফাঁকা আছে, এই ফাঁকা অংশটাই বলবো প্রিসিনাপটিক। এবং কেমিক্যালের মাধ্যমে যেটা সিনাপটিক বেসিক্যালের মধ্যে থাকে প্রিসিনাপটিক নিউরনের সেল বডিতে, এই বেসিকল থেকে এই বিভিন্ন কেমিক্যাল যেটা অ্যাসিটাইলকোলিন বা নন অ্যাড্রেনালিন অথবা ক্যালসিয়াম, এগুলি তোমার ট্রান্সমিট করা হলো, যেটা আমরা নিউরো ট্রান্সমিটার বলি। এখানে রিসিপ্টর থাকে, এই রিসিপ্টরের মাধ্যমে পরে অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট করে। তো এই হলো সিনাপস, একটা হলো প্রিসিনাপটিক নিউরন আর একটা হলো পোস্ট সিনাপটিক নিউরনস। তাহলে এই সিনাপসকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো কেমিক্যাল সিনাপস, অর্থাৎ যাদের একজন টার্মিনাল থেকে বা প্রিসিনাপটিক নিউরন থেকে বিশেষ করে কেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে যখন ইম্পালস একটা থেকে আরেকটা ট্রান্সমিট করে কেমিক্যালের মাধ্যমে, তাদেরকে আমরা বলবো কেমিক্যাল সিনাপস। আর এটা হলো ইলেকট্রিক্যাল সিনাপস। ইলেকট্রিক্যাল সিনাপসটা হলো একটু ডিফারেন্ট, সেখানে একটা গ্যাপ জাংশন থাকে। এই যে সিনাপটিক ক্লেফটের পরিবর্তে এখানে একটা গ্যাপ জাংশন থাকে, অর্থাৎ একটা আরেক সাথে সংযোগ থাকে, এটাকে বলা হয় গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনের মাধ্যমে সাধারণত ইলেকট্রিক্যাল ইম্পালসেস ফ্রম প্রি সিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে ট্রান্সমিট করবে। তাহলে এই যে এটাকে আমরা বলবো ইলেকট্রিক সিনাপস। আমরা যদি এখানে দেখি, এই যে এটা হলো কেমিক্যাল সিনাপসের ক্ষেত্রে এই পোস্ট সিনাপটিক প্রি সিনাপটিক একজন টার্মিনাল, এখানে অনেকগুলি কেমিক যেমন ক্যালসিয়াম থাকতে পারে, অ্যাসিটাইলকোলিন থাকতে পারে এবং নন অ্যাড্রেনালিন থাকতে পারে। এগুলি তোমার সিনাপটিক বেসিকল থেকে বের হয়ে পরে সিনাপটিক ক্লেফট হয়ে কি করবে, তোমার পোস্ট সিনাপটিক যে নিউরন আছে তার যে রিসিপ্টরের সাথে বাইন্ডিং করে কি করবে, তোমার অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট করবে কেমিক্যালের মাধ্যমে। আর ইলেকট্রিক্যাল সিনাপস হলো অ্যাকশন পটেনশিয়াল যেটা ট্রান্সমিট করবে, ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা ট্রান্সমিট করবে গ্যাপ জাংশনের মাধ্যমে। অর্থাৎ এই যে একটা জাংশন আছে গ্যাপ জাংশন, ঠিক আছে, এই গ্যাপ জাংশনের মাধ্যমে ট্রান্সমিট করবে। এই স্লাইডটা তোমাদের আগের স্লাইডে যেটা আমি পড়াইছি এর মধ্যে নাই, এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। যে এই যে গ্যাপ জাংশন চ্যানেল আছে, হ্যাঁ, গ্যাপ জাংশন চ্যানেলের মাধ্যমে তোমার ইলেকট্রিক্যাল ইম্পালসটা ট্রান্সমিট করবে। তাহলে কেমিক্যাল সিনাপস এবং ইলেকট্রিক্যাল সিনাপসের মধ্যে আরো একটা পার্থক্য হলো, যখন ইলেকট্রিক্যাল সিনাপসের ক্ষেত্রে তোমার যে অ্যাকশন পটেনশিয়াল খুব দ্রুত হয়, বিকজ দেয়ার ইজ এ গ্যাপ জাংশন, খুব দ্রুত ট্রান্সমিট করতে পারে কম্পেয়ার টু দি কেমিক্যাল সিনাপস এর তুলনায় ইলেকট্রিক্যাল সিনাপসে তোমার ইম্পালস বা ইনফরমেশন দ্রুত ট্রান্সমিট করতে পারে। এখন এই সিনাপসের কাজ এক কথা যদি আমরা বলি, ট্রান্সমিট দ্য ইম্পালসেস অথবা অ্যাকশন পটেনশিয়াল, যেটা আমরা অ্যাকশন পটেনশিয়াল বলি সেটা অথবা ইম্পালস বলি। এই অ্যাকশন পটেনশিয়াল একটা নিউরন থেকে অন্য একটা নিউরনে ট্রান্সমিট করতে পারে। ট্রান্সমিট করাটাই মেজর ফাংশন। এই সিনাপসকে আবার এর স্ট্রাকচারালি এর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে
তিন ভাগে ভাগ করা হয়। যখন একটা নিউরনের একজন অন্য একটা নিউরনের একজনের সাথে সিনাপস করতে পারে, এটাকে বলা এক্সোনিক সিনাপস। একটা নিউরনের একজনের সাথে অন্য একটা নিউরনের ডেন্ড্রাইট যখন ব্রিজ তৈরি করে তাদেরকে বলবো আমরা এক্সোডেন্ড্রাইটিক সিনাপস। একটা নিউরনের একজনের সাথে অন্য একটা নিউরনের সেল বডি যখন জাংশন হয় তখন তাদের বলবো এক্সোসোমাটিক সিনাপস। তাহলে তিন ধরনের এক্সোনিক সিনাপস, এক্সোডেন্ড্রাইটিক সিনাপস এবং এক্সোসোমাটিক সিনাপস। আমরা যদি এই চিত্রগুলি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। এবং এই সিনাপসের কিছু গুণ আছে, প্রপার্টিজ আছে। কি হলো? এটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন, অর্থাৎ অলওয়েজ ইম্পালস অর অ্যাকশন পোটেনশিয়াল ইজ ট্রান্সমিটেড ফ্রম দি প্রিসিনাপটিক নিউরন টু দি পোস্ট সিনাপটিক নিউরন, ভাইস ভার্সা হবে না। অর্থাৎ পোস্ট সিনাপটিক নিউরন থেকে আবার প্রিসিনাপটিক নিউরনে আসবে না, তাহলে ওয়ান ওয়ে। তাহলে ইম্পালসটা কি করবে? প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনে ট্রান্সমিট করবে। এখন এই কেমিক্যালের ক্ষেত্রে বিশেষ করে সিনাপটিক ডিলে হয়, শর্ট ডিলে হয়। কখন? ট্রান্সমিশনের সময় সাধারণত 0.3 to 0.5 মিলিসেকেন্ড সময় লাগে, বিকজ দেয়ার ইজ এ সিনাপটিক ক্লেফট। সিনাপটিক ক্লেফট থাকার কারণে কেমিক্যালগুলি প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্ট নিউরনে এসে রিসেপ্টরের সাথে বাইন্ডিং করে সেই তোমার ট্রান্সমিশন হতে একটু সময় লাগে, এটাকে বলে সিনাপটিক ডিলে। এবং এই ডিলেটা হলো 0.3 to 0.5 মিলিসেকেন্ড। আরেকটা প্রপার্টি ছিল সিনাপটিক ফেটিক। আমরা নার্ভের ক্ষেত্রে বললাম যে ইনফেটিগাবিলিটি, বাট সিনাপসের ক্ষেত্রে দেখা গেছে যে এটা ফেটিক হতে পারে, অর্থাৎ ক্লান্ত হতে পারে। কখন? যখন নিউরোট্রান্সমিটার গুলি বিশেষ করে ডিপ্লিশন হয়, অর্থাৎ প্রিসিনাপটিক নিউরনে যেমন অ্যাসিটাইলকোলিন, ক্যালসিয়াম অর নন অ্যাড্রেনালিন, এই সমস্ত জিনিস যদি তোমার ডিপ্লেশন হয় অর্থাৎ কমে যায়, তখন এই সিনাপটিক ট্রান্সমিশন তোমার ডিলে হবে এবং সিনাপস তোমার ফেটিক হবে, বলা ক্লান্ত হয়ে যাবে। বিশেষ করে অ্যাসিটাইলকোলিন যদি তোমার ডিপ্লেশন হয়ে যায়। এছাড়া তোমার সিনাপসের মধ্যে কোনো ড্রাগ যদি দেওয়া হয়, বিশেষ করে ক্যাফেইন, অ্যাসিটাইলকোলিন, এই সমস্ত ড্রাগ ট্রিটমেন্ট করলে তোমার সিনাপস সাধারণত দ্রুত হবে, অর্থাৎ অ্যাকশন পোটেনশিয়াল দ্রুত হবে। আবার কিছু কিছু ইনহিবিটরি ড্রাগ আছে, যেমন অ্যানেস্থেটিক এজেন্ট, অ্যাসিটাইলকোলিন ব্লকার, এই সমস্ত ড্রাগ যদি ইউজ করো তাহলে সিনাপটিক ট্রান্সমিশন তোমার স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রপার্টিস আমরা বললাম চারটা। একটা হলো ওয়ান ওয়ে ট্রান্সমিশন হবে, সিনাপটিক ডিলে হবে, সিনাপটিক ফেটিক হবে এবং ইনফ্লুয়েন্স অফ দি ড্রাগস অন দি সিনাপস। এই তাহলে আমরা তোমাদের আজকে আমার মনে হয় আজকে আর নিতে যাচ্ছি না, কারণ একটা নার্ভাস সিস্টেম তোমাদের আরেকটু পড়তে হবে। আমি যে শীটটা দিছি এই শীটের মধ্যে আরো কিছু অংশ আছে, এটা তোমরা পড়ে আসবা আগামী ক্লাসে। এবং পরের যে অংশটা যেটা আমরা রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা পড়াবো। ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা কি পড়াইছি সেটা তোমাদের তোমরা কোনো জানা থাকলে বলো। হ্যাঁ স্যার, ইলেকট্রিক্যাল সিনাপসটা আরেকটু বুঝিয়ে দিবেন। ইলেকট্রিক্যাল সিনাপস আর কেমিক্যাল সিনাপসের মধ্যে বললাম যে এই দুইটা নিউরনের মাঝখানে যে গ্যাপ জাংশন থাকে, অর্থাৎ আমরা যদি এটা দেখি এই যে গ্যাপ জাংশন, হ্যাঁ, অর্থাৎ চ্যানেল থাকে, তাহলে চ্যানেল থাকার কারণে যে অ্যাকশন পটেনশিয়াল অথবা ইম্পালসটা দ্রুত প্রিসিনাপটিক নিউরন থেকে পোস্ট সিনাপটিক নিউরনে চলে আসতে পারে, অর্থাৎ স্পিডটা বেশি ইম্পালসের। আর কেমিক্যাল সিনাপসের ক্ষেত্রে এই গ্যাপ জাংশন না থাকার কারণে এখানে সিনাপটিক ক্লেফট থাকে, ফাঁকা থাকে। কেমিক্যালস যেটা প্রিসিনাপটিক নিউরনে তৈরি হলো, যেটা আমরা বলি অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন, ক্যালসিয়াম, এগুলি তোমার এই প্রিসিনাপটিক নিউরন থেকে বের হয়ে সিনাপটিক ক্লেফট থেকে এগুলি পরবর্তীতে পোস্ট সিনাপটিক নিউরনের যে রিসিপ্টর আছে এই রিসিপ্টরের মাধ্যমে বাইন্ডিং হয়ে অ্যাকশন পটেনশিয়াল আবার তোমার ট্রান্সমিট করলো। তাহলে এখানে একটু সময় লাগবে, ডিলে হবে, একটু স্পিডটা স্লো হবে কম্পেয়ার টু দি ইলেকট্রিক্যাল সিনাপস। ইলেকট্রিক সিনাপসের মধ্যে এখানে কি আছে? এখানে আছে হলো তোমার গ্যাপ জাংশন চ্যানেল, যার কারণের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিনাপস দ্রুত তোমার হতে পারে। ঠিক আছে? জি স্যার। আর কারো? স্যার, সোমাটিক নিউরন আর ভিসেরাল নিউরন এটা একটু বলতেন। ভিসেরাল নিউরন মানে তোমার আমাদের যে ইন্টারনাল অর্থাৎ ভিসেরাতে যেগুলি থাকে, হ্যাঁ,
যে সমস্ত নিউরন ভিসেরাতে থাকে, বিশেষ করে তোমার ইন্টেস্টাইনের মধ্যে অটোনমিক নার্ভাস সিস্টেম মূলত এখানে বলা হয়েছে। অটোনমিক নার্ভাস সিস্টেম যেমন হার্টের, তারপরে কিডনির, তারপরে সোয়েট গ্ল্যান্ডের এবং অন্যান্য যে ইভেন দ্য লাংসে, এই সমস্ত অর্গান যেগুলি ভিসেরা আছে, এই সমস্ত অর্গানে যে সমস্ত নিউরন থাকে বা নার্ভ থাকে তাদেরকে আমরা বলি ভিসেরাল নিউরন। আর সোমাটিক হলো যে আমাদের মাসেলের মধ্যে যেগুলি আছে, আমরা স্কেলিটাল মাসেল, বিশেষ করে স্কেলিটাল মাসেলের যে নিউরন তাকে আমরা বলবো সোমাটিক নিউরন। এবং ভিসেরাল নিউরন মূলত তোমার স্মুথ মাসল এবং যে ভিসেরাল অর্গানে যে নিউরন গুলি থাকে বা নার্ভ থাকে তাদেরকে বলবো ভিসেরাল নিউরন। তারপরে ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, যদি না থাকে প্রশ্ন করো তাহলে আমি এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিব। এবং তোমরা সবাই তো অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা ভালো থেকো। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।